আবারও দুঃখিত, আপনাদের চট দিতে পারেনি বসার জন্য, চটটা সত্যি ছিনতাই হয়ে গেছে, সত্যি কথা। আপনারা দয়া করে ধৈর্য ধরে আপনারা একটু বসবেন, একটু জায়গাটা ঠিক করুন। অনেক মানুষ এখনো আসছে, আমাদের সভা চলবে। আপনারা যে সাহস দেখিয়েছেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে কি ধরিয়ে দেওয়া হচ্ছে কিনা? এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আছে তো। তাহলে উনি বলেছিলেন জীবদ্দশায় করতে দেব না। নির্বাচন কমিশনার থেকে যখন এখানে নোটিশ করা হলো রাজ্য সরকারের কাছে যে এসআইআর করার জন্য কর্মীর প্রয়োজন, উনি সঙ্গে সঙ্গে বসে ডিএম এডিএম সবাইকে নির্দেশ দিয়ে দিলেন যে এসআইআর এর জন্য কর্মী রেডি করো। 60 থেকে 70 হাজার কর্মী নির্বাচনী এই এসআইআর এর কাজে যুক্ত হয়ে গেল। আর উনি রাস্তায় কলকাতায় নেমে প্রতিবাদ করছেন এসআইআর এর বিরুদ্ধে। বিরোধিতা কিভাবে করা যায় ভাই? আমাকে আপনি ডাকছেন, আমি যাব না, এটাই তো বিরোধিতা। আমাকে ডাকছেন, আমি সাদরে আপনার কাছে গিয়ে বসে গেলাম, আবার বলছি আমি বিরোধিতা করছি। সরকারি কর্মচারী নিয়োগ করা হচ্ছে এসআইআর করার জন্য, আর বলা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে কলকাতাতে এসে আন্দোলন করব। এই দ্বিচারিতা আর কতদিন চলবে? মানুষকে আর কতদিন বোকা বুঝিয়ে রাখা হবে? বোকা বানানো আর কতদিন হবে? এইভাবে মানুষ আর কতদিন ভুল পথে চালিত করবেন মানুষকে? আমি সাধারণ মানুষের বিবেকের কাছে প্রশ্ন করব, আপনি আপনার বিবেক দিয়ে বিশ্লেষণ করুন। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কোথায় আছেন, কাদের সঙ্গে আছেন, আপনার ভবিষ্যৎ কোন জায়গায় যাচ্ছে, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? আজকে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে গ্রামে গ্রামে। গ্রাম বাংলার স্কুলগুলোতে পড়াশুনো কারা করে ভাই? গরিব ঘরের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, পিছিয়ে পড়া, দিন আনে দিন খায় এই গরিব মানুষের ছেলেমেয়েরা গ্রাম বাংলার প্রাইমারি স্কুলগুলোতে, সাধারণ বিদ্যালয়গুলোতে পড়াশুনো করে। সেই বিদ্যালয় 8,000-এর বেশি বন্ধ হয়ে গেছে, 3,500-এর বেশি লিস্ট হয়ে গেছে, আবারও বন্ধ হবে। আমার আপনার ঘরের ছেলে মেয়েরা কিভাবে লেখাপড়া শিখে মেরুদণ্ড সোজা করে দেশে আগামী দিনে উপার্জনের জায়গাকে সঠিক করবে, সেই চিন্তা না করে উনি স্কুলগুলো বন্ধ করার পরিকল্পনা করছেন। যারা চাকরি করবে চাকরি না দিয়ে, চাকরির যে বেতনের টাকা দিয়ে অনুদান দিচ্ছেন, দুর্গা পুজোয় দিচ্ছেন, বিভিন্ন উৎসবে দিচ্ছেন, দেন, কিন্তু যেটা আশু প্রয়োজন মানুষের উন্নতির জন্য, সাধারণ মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য, যে শিক্ষা সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থায় ঘাটতি, নিয়োগ হচ্ছে না। মাস্টারগুলো আজকে কোর্টের রায়ে দুর্নীতির কারণে সাসপেন্ড। কোথায় যাবেন? ভাবনা চিন্তা করুন, কাদের পিছনে দৌড়াচ্ছেন? আর কতদিন পেছনে পেছনে দৌড়াবেন অন্ধকারে ভুল বুঝে? হসপিটালগুলোর অবস্থা খুব করুন। খালি সামনে বড় বড় গেট করা হয়েছে আর লাইটিং করা হয়েছে, ঝকঝক চকচক করছে, ভেতরে গিয়ে দেখবেন কিচ্ছু নেই, ফাঁপড়া। আমি সেদিন বাসে যাচ্ছি, দেখছি পিজি হসপিটালের সামনে লাইন পড়েছে একেবারে, আপনার গেট পার হয়ে, হসপিটালের গেট পার হয়ে আপনার চলে এসছে। পর্যাপ্ত ডাক্তার নেই। রোগীর সঙ্গে যদি বাড়ির কোনো লোক যায়, সেও অসুস্থ হয়ে রোগী হয়ে যাবে, এরকম অবস্থা। একটা ডাক্তার কটা রোগী দেখতে পারে? 100-150। তারপরে যখন সে বেশি রোগী দেখবে, তার ব্রেন ঠিকঠাক কাজ করবে না, ভুলভাল ট্রিটমেন্ট করবে। ভুল ট্রিটমেন্ট প্রচুর হচ্ছে, দোষটা ডাক্তারদের নয়, পর্যাপ্ত ডাক্তার নেই, যার কারণে হসপিটাল পরিষেবা আজকে ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, সেসব দিকে কোনো খেয়াল নেই। বলছে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দাও আর আমাকে ভোট দাও, চিরকাল অনন্তকাল আমি টিকে থাকবো। তোমরা তোমাদের অধিকারের কথা বলো না, প্রয়োজনের কথা বলো না, প্রাপ্যর কথা বলো না, সাংবিধানিক অধিকারের কথা বলো না। মুখ বন্ধ করার রাজনীতি হচ্ছে, অন্যায় কাজ একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি হকের কথা বলেন, অধিকারের কথা বলেন, আপনার প্রয়োজনের কথা বলেন, উপার্জনের কথা বলেন, রোজগারের কথা বলেন, ছেলে মেয়েদের চাকরির কথা বলেন, আপনাকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আপনার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে গুন্ডা দিয়ে বাড়িতে পেটানোর পরিকল্পনা হচ্ছে। কতদিন চলতে পারে এইভাবে? রিসেন্ট গতকালকে
সবাই হয়তো আগে দেখেছেন, গতকালকে আমি দেখছিলাম 29,000 কোটি টাকা আবার ঋণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ভাবতে পারেন, সরকার চলে গেলে কোনো দায় থাকবে না। এই সরকারের বড় বড় আমলা গামলা যারা আছে, ব্যাঙ্গালোর, দুবাই, তাদের ঘরবাড়ি কেনা আছে, টাকা দেনার ভার জনগণের ওপরে পড়বে। আজকে যেমন আপনার সঠিক কাগজ না থাকলে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে, অর্থাৎ হয় ডিটেনশন সেন্টার, না হলে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে দেশ থেকে এসেছেন সেই দেশে আপনাকে পাঠিয়ে দেবে। দেনার ভারটা একইভাবে আপনার ঘাড়ে পড়বে। আজকে রাজ্য সরকার আপনাকে প্রলোভন দেখানোর জন্য, এই ঋণ নিয়ে চটকদারি দেওয়ার জন্য আপনাকে টাকা দেখাচ্ছে। গ্রামে গ্রামে 10 লক্ষ টাকা। ইঞ্জিনিয়াররা কি বলছে, ভালো ভালো সরকারি কর্মচারীরা কি বলছে, যে কোনো পরিকল্পনা আগে জমা দিতে হয়, তারপরে সরকারি টাকা অ্যালটমেন্ট হয়। আমরা এই প্রথম দেখছি, আর 3 থেকে 4 মাস সরকার, তারপরে হবে 26-এর নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার আগে যাতে তড়িঘড়ি সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকের হাতে কাঁচা পয়সা পৌঁছে দেওয়া যায়, তার জন্য পরিকল্পনাবিহীনভাবে 10 লক্ষ করে টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে, যেটা তছনছ হচ্ছে কোনো উপযুক্ত পরিকল্পনা না থাকার কারণে সঠিকভাবে কাজে লাগছে না। এই টাকাটা কোনো সরকারের বাপের নিজের সম্পদ নয়, এটা জনগণের টাকা, দেশের সম্পদ। এইভাবে তছনছ করা যায় না, কোনো মতেই যায় না। এটা আমার আপনার ঘাটের টাকা, সরকার পরিচালিত হয় জনগণের টাকায়। আপনারা হয়তো খেয়াল করেন কি না করেন জানি না, সরকার যে কোটি কোটি টাকা রাজ্য পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য ব্যয় করেন, সেই টাকা কোত্থেকে আসে? টাকা কি সরকার ছাপায় প্রতিনিয়ত? না, ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী, অর্থনীতির নিয়ম অনুযায়ী সরকার নিজের টাকা ইচ্ছা মতো ছাপাতে পারে না। সরকারের টাকার উৎস কোথায়? যতই টাকা খরচা করে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, তার উৎস হচ্ছে সরাসরি কর, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে কি? আমি, আপনি, সাধারণ মানুষ, আমরা যারা প্রতিনিয়ত নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, সেই সব জায়গায় থেকে কর আদায় করা হয়। আপনি যে একটা নুনের প্যাকেট কেনেন, একটা পানির বোতল কেনেন, একটা নিজের প্রয়োজনীয় বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী, পেন্সিল, পেন কেনেন, তার মধ্যে ইনক্লুডিং ট্যাক্স বলে লেখা থাকে পরোক্ষ কর। কোটি 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 টাকা এই পরোক্ষ করের মধ্য দিয়ে আসে, যেটা হচ্ছে সরকারের যে কোষাগারের যে অর্থ ভাণ্ডার, তার 70% সাধারণ গরিব অসহায় মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কেনাকাটার মধ্য থেকে এই ট্যাক্স আসে সরকারের রাজকোষে। আর সরাসরি ট্যাক্স যেটা বলা হয়, বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টাটা, আম্বানি, গোয়েঙ্কা, আপনার আদানি, যারা কোটি কোটি টাকা ইনকাম করে, তার একটা অংশ তারা ট্যাক্স হিসাবে সরকারকে দেয়। এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট কর, প্রত্যক্ষ কর, যেটা 25% থেকে 35% সেই টাকা তারা সরকারকে ধোঁকা দেওয়ার জন্য তারা আবার সেটাকে নিজেরা দেনায় আছে বলে দেখিয়ে দিয়ে সেটাও তারা দেয় না। অনেকে সরকারের কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে চলে যাচ্ছে, দেশের বর্ডার পার হয়ে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আপনি যদি 10,000 টাকা লোন নিয়ে কোনো আপনার প্রয়োজনের চাষির কাজ বলেন, ছোট শিল্প বলেন করেন, তাহলে সরকারের যে পুলিশ বাহিনী, সে আপনার ওই ব্যাংকের লোককে সঙ্গে নিয়ে এসে আপনাকে ধরে নিয়ে যায়। অর্থাৎ গরিব মানুষকে শোষণ, অত্যাচার, নির্যাতনের যে কাজ চলছে, এই ব্যবস্থাকে পাল্টানোর জন্য রাজনীতির ময়দানে আমাদের সবার প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী তার জীবন বাজি রেখে এই লড়াইয়ের ময়দানে এসছেন।
সমাজ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, তখন কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চুপচাপ বসে থাকতে পারে না। হ্যালো, নেট অন করা আছে। আমাদের ফোনের মানুষ আমাদের কাছে এসে পৌঁছাবে। আজকে যে সভা আপনাদের ভালোবাসার টানে তিনি আজকে আপনাদের এখানে আসছেন, আমি আবারও দুঃখিত।